চৌধুরী বাড়িতে আয়োজন চলছে। রাতে আদির বন্ধুরা আসবে ডিনার করতে, তাই সার্ভেন্ট থেকে শুরু করে আদির মা বোন পর্যন্ত ব্যস্ত। তারা লিভিং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ভেন্টদের কাজ তদারকি করছে। তখনই আদি ঝড়ের বেগে বাড়িতে ঢোকে। তারপর নিজের রাগ কমাতে সামনের টেবিলে একটা লাথি মারে। টেবিলটা পড়ে কাঁচের অংশটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর সোফায় গিয়ে বসে পড়ল। আদির মা দৌড়ে এসে বলল, আদি, বাবা, কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে দরজার দিকে চেয়ে আছে। নিশি এসে বলল, ভাইয়া, তুই এমনভাবে রেগে আছিস কেন? কি হয়েছে, সব ঠিক আছে তো? এবারও উত্তর দিল না। এক ধ্যানে মেন ডোরের দিকে চেয়ে আছে। ওরা বুঝল কোনো উত্তর পাবে না, তাই চুপ করে দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য আদি কার জন্য অপেক্ষা করছে আর কেন। তখনই সামান্তা কতগুলো শপিং ব্যাগ হাতে বাড়িতে ঢোকে। আদি উঠে সামান্তার হাত ধরে। সামান্তা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে ওকে নিয়ে যেতে লাগল। আদিকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক রেগে আছে। ওর হাত কাঁপছে। সামান্তা ব্যাগগুলো নিচে রেখে দিয়ে যেতে যেতে নিশির দিকে তাকালো। নিশি ইশারায় জানালো ও কিছু জানে না। আদি সামান্তার হাত খুব জোরে চেপে ধরেছে আর জোরে জোরে কদম ফেলছে, তাতে সামান্তা ওর সাথে তাল মেলাতে পারছে না। কিন্তু আদির সেদিকে খেয়াল নেই। আদির মার কাছে অবস্থা ভালো ঠেকছে না, তাই তিনি আদিকে বলল, আদি, ওকে ছেড়ে দে, কোথায় নিয়ে যাচ্ছিস? বলেই ওদের দিকে এগুতে নিলে সামান্তার নিজেই ইশারা করে না করে। সামান্তার মনে হচ্ছে হাত ছিঁড়ে যাচ্ছে। আদি উপরের সিঁড়িতে, সামান্তার 2 সিঁড়ি নিচে থাকায় হাতে কান পড়ছে। নিশি মাকে বলল, ভাইয়াকে যেমন দেখাচ্ছে তাতে শামুর কপালে শনি, রবি, সোম, মঙ্গল সব আছে। আদি নিজের রুমে সামান্তাকে ছুঁড়ে ঠেলে দরজা লক করে দেয়। সামান্তা ফ্লোরে পড়তে গিয়েও পড়ল না। আদি এসে সামান্তার সামনে দুহাত ভাঁজ করে শান্ত দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। ওর দৃষ্টি শান্ত থাকলেও যে ও শান্ত নেই সেটা সামান্তা ভালোই বুঝতে পারছে। সামান্তা জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না, তাই জিজ্ঞেস করেই ফেলল, কি হয়েছে? আমাকে এভাবে এখানে কেন আনলেন? আদি চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে চোখ খুলে বলল, এখনো বুঝতে পারছ না কেন এনেছি? না, আমি কি করেছি? মনে করে দেখো কি করেছ। সামান্তা মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। আজ সারাদিনে মাত্রই দেখা হলো, তাহলে কি হলো? কিছুই তো করেনি, আর আগের কোনো ঝামেলাও অপূর্ণ নেই। তাহলে কি করেছি? আজকে সারাদিনে এইমাত্র দেখা হলো, তাহলে কি করতে পারি? আদিল মাথায় আবার ধপ করে আগুন জ্বলে গেল। সামান্তার কাছে গিয়ে ওর 2 বাহু চেপে ধরে চিৎকার করে বলল, আমাকে কেন দেখবে? দেখার মানুষের কি অভাব আছে? আদিল চৌধুরীর বউ মার্কেটে গিয়ে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবে, আর তা আদিল চৌধুরী মেনে নিবে? সামান্তা 2 হাতে কান চেপে ধরেছে। কানের সামনে এসে এত জোরে চিৎকার করছে, মনে হচ্ছে কান ফেটে যাচ্ছে। রুমটা সাউন্ডপ্রুফ হওয়ায় বাইরে শব্দ যাচ্ছে না। শামু কান থেকে হাত সরিয়ে ছলছল চোখে বলল, আমি ঢলাঢলি করেছি? আদি দাঁতে দাঁত চেপে বলল, ঢলাঢলি করনি, করার সুযোগ তো দিয়েছ। ওই ছেলে তোমার শরীরে বারবার হাত দেয়নি, তুমি ওকে একবারও বাধা দিয়েছ? বিবাহিত একটা মেয়ে একটা অন্য পুরুষের সাথে কিভাবে শপিংয়ে যায়, বুঝাও আমাকে। বলেই সামান্তার বাহু ছেড়ে দিল। সামান্তা ভয়ে ভয়ে বলল, ও আমার ফ্রেন্ড, খুব ক্লোজ, তাই। আদি আরও জোরে চিৎকার করে বলল, ফ্রেন্ড বাই ফুট? তুই যদি আর ওই ছেলের সাথে কথা বলিস, তোকে কি করব নিজেও জানি না। যারা মেয়েদের গায়ে হাত দেয় তারা সভ্য পুরুষ হতে পারে না। তুই আগামী কালই ওর সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করবি, নয়তো আমি ওকে খুন করব। সামান্তা আটকে উঠল। তারপর বলল, ঠিক আছে। আদি সামান্তার মাথা 2 হাতে ধরে মুখের সামনে গিয়ে হিসহিসিয়ে বলল, মনে থাকে যেন, আদারওয়াইজ। সামান্তা চোখ বন্ধ করে বলল, মনে থাকবে। আদি সামান্তার মাথাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, নাও লিভ। সামান্তা চোখের কোণের পানি মুছে আদির রুম থেকে বের হয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিশি আর মা ওকে দেখছে। ওকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। সামান্তা কিছু না বলে ব্যাগগুলো তুলে নিজের রুমের দিকে আগাচ্ছে। নিশি আর মা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, উত্তর দিচ্ছে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করল, আর বলছে, আমাকে এসব কথা বলতে পারল? কি করেছি আমি? ও আমার ক্লোজ ফ্রেন্ড, ওর ছোঁয়ার মধ্যে আমি কখনো খারাপ কিছু অনুভব করিনি। ওকে আমি ছেলে ভাবি না, শুধুমাত্র বন্ধু ভাবি। তাই হয়তো। যতই বন্ধু হোক, ছোঁয়ায় যতই পবিত্রতা থাকুক, আমার দূরত্ব বজায় চলা উচিত ছিল। ভুলে গেলে চলবে না আমি বিবাহিত।
আমার হাজব্যান্ড কেন কোনো হাজব্যান্ড এসব মানবে না? কিন্তু উনি কি আদৌ আমার হাজব্যান্ড? উনি কি আমাকে ভালোবাসবে? সামান্তা মাথা চেপে কাঁদছে। জানি না, আমি কিছু জানি না। উনি আমার সাথে এমন কি করে করল? একটু কষ্ট হলো না? সুন্দর করে তো বুঝিয়ে বলতে পারত। তা না করে এত রাগ। রাগ তো আমারও আছে। নিশি ঘটনা বোঝার জন্য আদির রুমে চোখ বুলাল। আদি একটা স্পঞ্জের বল দেয়ালে ছুঁড়ে খেলছে। আদির কোনো অনুতাপ নেই, বরং ওর মনে হচ্ছে আরও কিছু করা উচিত ছিল। সামান্তা আর বিকেলে বের হয়নি। রাতে আদি লিভিং রুমে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বন্ধুদের সাথে ওদের গার্লফ্রেন্ডরাও আছে। নিশি টেনে টুনে সামান্তাটি লিভিং রুমে নিয়ে আসছে। সামান্তার কথা আদির কানে ভেসে আসছে। আপু, প্লিজ ছেড়ে দাও, ভালো লাগছে না আমার। আমি ওখানে গিয়ে কি করব? বসে থাকবি? মন খারাপ করে ঘরে বসে থাকতে দিব নাকি? আদি আর চোখে তাকালো। শামু কালো রঙের একটা ড্রেস পরেছে, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কারণও আদির অজানা নয়। আদি এখনও সামান্তার উপর রাগ করে আছে, তাই ওর দিকে খেয়াল না করে বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে পড়ল। নিশি জোর করে ওর পাশে বসিয়ে দিল। নিশি মেয়েদের সাথে গল্প করছে। সামান্তা একবার আর চোখে আদিকে দেখে নিল। সে হেসে হেসে বন্ধুদের সাথে গল্প করছে। চুপ করে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি কফি নিয়ে আসি। বলেই উঠে কিচেনে গেল। শামু যাওয়ার কিছুক্ষণ পর আদির এক ফ্রেন্ড বলল, আদি, হু ইজ দ্য গার্ল? নিশি কিছু বলার আগেই আদি বলল, কাজিন, আব্বুর ফ্রেন্ডের মেয়ে। নিশি ভ্রু কুচকাল। সামান্তা কফি ট্রে হাতে সব শুনতে পেল। ওকে কাজিন হিসাবে পরিচয় দিচ্ছে, এটা ওকে খুব কষ্ট দেয়। তাই আর না এসে কিচেনে ফিরে যায় আর সার্ভেন্টকে দিয়ে পাঠিয়ে দেয়। আদি সার্ভেন্টকে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, সামান্তা কই? ওনার নাকি শরীর ভালো লাগছে না, তাই আমাকে দিয়ে পাঠালো। আদি বলে উঠল, শরীর ভালো না নাকি অ্যাভয়েড করে গেল? আরেক ফ্রেন্ড বলল, যাই বলিস আদি, তোর এই কাজিন কিন্তু দেখতে সেই পুরাই স্ট্রবেরি, সিট খালি আছে নাকি? আদি হুট করে বলে উঠে, ওই কি বলছিস এই সব, সামলে। নিশি মনে মনে বলছে, এখন কেন জলে, এবার বোঝো ঠেলা। উঠে চলে গেল নিশি। কি হলো আদি, রেগে যাচ্ছিস কেন? তোর অন্য কিছু লাগে নাকি? আমার কি লাগে না লাগে তা তোদের ভাবতে হবে না। আমার বোন লাগুক, বউ লাগুক, জিএফ লাগুক, যা খুশি লাগুক, তোরা একদম বাজে নজর দিবি না। অন্য এক মেয়ে ফ্রেন্ড বলল, তলে তলে এত কিছু আর আমরা কিছুই জানি না? কবে থেকে চলছে এসব? আদি বোকার মতো চেয়ে বলে, কি সব? কি আবার প্রেম? বলেই সবাই জোরে হেসে ওঠে। দেখ, কোনো প্রেম ট্রেম চলছে না, কবে চলবে জানি না। তবে ও আমার কাছে অনেক স্পেশাল কেউ। আই লাভ হার, সো রেসপেক্ট হার। স্পেশাল? লাভ? বুঝেছি। অনেক স্পেশাল। সামান্তা রুমে গিয়ে কাঁদছে। আমি কাজিন? কাজিন লাগি আমি? আমার সামনে চিৎকার করে নিজেকে বর বলে, আমাকে বউ বলে, দাবি করে, কিন্তু অন্যের সামনে কোনো স্বীকৃতি দিতে পারে না। তার মানে এসব অভিনয়, টাইম পাসিং। আর আমি কি ভাবতে শুরু করেছিলাম? এত বোকা কেন আমি? আমার আর এসব বর বউ খেলা ভালো লাগছে না। শামু, সব ভুলে যা, নিজের লাইফ নিজের মতো চালা। আদিকে ভেবে কষ্ট পাস না। সামু ভার্সিটি যাচ্ছে। যাওয়ার আগে সার্ভেন্টকে দিয়ে আদির রুমে শপিং ব্যাগগুলো পাঠিয়ে দেয়। আদি ঘুম থেকে উঠে কতগুলো শপিং ব্যাগ দেখে। ব্যাগ খোলে, অনেকগুলো টি শার্ট আর শার্ট পায়। আদির মাথায় ঢুকছে না এসব কে রেখে গেছে। প্রতিটা শার্ট টি শার্টই সুন্দর, কালারগুলো সুন্দর। আদির খুব ভালো লাগছে। হঠাৎ একটা চিরকুট পেল, তাতে লেখা, এগুলো কেনার জন্যে ওকে নিয়ে গিয়েছিলাম, যাতে হেল্প পাই। যাই হোক, রাখার ইচ্ছে হলে রাখবেন, নয়তো ভেঙে দিয়েন। দেওয়ার জন্যে এনেছিলাম, তাই দিয়েছি। বাকিটা আপনার ইচ্ছে। আদি বুঝতে পারল সামান্তা দিয়েছে। এটাও বুঝল ছেলেটাকে কেন নিয়ে গিয়েছে। বিকেলবেলা জয়ের ফ্যামিলি এসেছে। জয় নিশির বিএফ আর মায়ের বান্ধবীর ছেলে। বিদেশে ছিল এতদিন পড়াশোনার জন্যে। বিদেশ থেকে এসেই নিশির বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে। নিশির পরিবার আগেই ওদের ব্যাপারে জানে, আর নিশির পছন্দ মেনেও নিয়েছে। তবে নিশির বাবা বলেছেন আপাতত এঙ্গেজমেন্ট করে রাখবে, পরীক্ষা শেষে বিয়ে। তারাও মেনে নিয়েছে। সামনের উইকে এঙ্গেজমেন্ট। নিশি তো বেশ খুশি। সামু বাসায় আসছে, নিশি ওকে জড়িয়ে ধরে লাফালাফি করছে। সামু কিছু বুঝতে পারছে না। নিশি সব কিছু খুলে বলে। সামান্তা ওকে কংগ্রাটস জানায়। নিশির জন্যে আদি সামান্তার সাথে কথা বলার সুযোগ হারায়। সামান্তা নিজের রুমে চলে যায়। সন্ধ্যাবেলা সামান্তা লিভিং রুমে বসে কফি খেতে খেতে পড়ছে। তখনই আদি ওর পাশে এসে বসল।
সামান্তা আর চোখে একবার দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের পড়ায় মনোযোগ দিল। সামান্তা, জি বলুন। বইয়ের দিকে চাই। 5 মিনিট কথা বলতে চাই। আমি এখন পড়ছি। ইটস আর্জেন্ট। সামু ভ্রু কুচকে বলল, আর্জেন্ট? আমার সাথে আপনার কি আর্জেন্ট কথা থাকতে পারে? আর্জেন্ট হওয়ার মতো কোনো সম্পর্ক কি আছে আমাদের? আমি এখন কোনো কথা শুনতে পারবো না। প্লিজ যান। ইগনোর করছো? ইগনোর? আদিকে এই মুহূর্তে ওর অনেক বিরক্ত লাগছে। দেখুন মিস্টার আদিল চৌধুরী, আমি অতি সামান্য সাধারণ একটা মেয়ে। আমার আপনার মতো এত বড় মাপের একজনকে ইগনোর করার যোগ্যতা আছে? সামান্তা প্লিজ, আমি সেদিনের জন্যে আমি আপনার কথা শুনতে কোনো দিক থেকে বাধ্য নই। না আপনার আমাকে বাধ্য করার অধিকার আছে। সত্যিই অধিকার নেই? ভ্রুকুচকে বলল, কিসের? আমার তো মনে পড়ছে না। সামান্তা, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। এটা তোমার ভুলে গেলে চলবে না। হাজব্যান্ড বললেই হাজব্যান্ড হওয়া যায় না। একটা কাগজে সাইন করলেই বিয়ে হয়ে যায় না। না আপনি আমার হাজব্যান্ড, না আমি আপনার ওয়াইফ। আমাদের একটাই পরিচয়। কি বলছিলেন গতকাল? ও হ্যাঁ, আমি আপনার বাবার বন্ধুর মেয়ে, আপনার কাজিন। আদি এবার বুঝতে পারল সামু ক্ষেপে আছে কেন। এটুকুই শুনেছ? পরের কথা শুনুনি? প্রয়োজন মনে করিনি। যদি শুনতে। আমার আপনাকে প্রচণ্ড বিরক্ত লাগছে। প্লিজ চলে যান, আমাকে একটু পড়তে দিন। আদির রাগে শরীর চলে যাচ্ছে। আদি তোমার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে বলে তোমার ভাব বেড়ে গেছে, তাই না? শামু তাচ্ছিল্যে সুরে বলল, আপনাকে ইন্টারেস্ট কে দেখাতে বলেছে? আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর না আমি চাই আপনি আমার প্রতি ইন্টারেস্ট দেখান। আপনি আপনার মতো থাকুন, আর আমাকে আমার মতো থাকতে দিন। আমি আজ পর্যন্ত আপনার লাইফে ইন্টারফেয়ার করিনি, আপনিও করবেন না। সে অধিকার আপনাকে দেইনি। আদি দাঁড়িয়ে গেল, তারপর চোখ মুখ লাল করে বলল, আদিকে অধিকার দেওয়া লাগে না, আদি আদায় করে নিতে পারে। বলেই টেবিলের উপরে রাখা কফির মগটা ছুঁড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমো চমে যায়। এত রাগ! বাবা এই দুনিয়ায় আর ছেলে পায়নি আমাকে বিয়ে দেওয়ার জন্য, এই অ্যারোগেন্টকেই পেল। সামান্তাও রাগে ফুঁসতে ফুঁসতে বই হাতে নিজের রুমে চলে যায়। আদি নিজের রুমে পায়চারি করছে, কপালে হাত ঘষে নিজের রাগ কন্ট্রোল করতে চাইছে, কিন্তু পারছে না, তাই সজোরে দেয়ালে লাথি মারে। কি ভাবে কি নিজেকে? এত দ্যামাক কিসের? আমি ওর কেউ না? আমাকে অধিকার দেয়নি? আমাকে অধিকার দিতে এসেছে। আমাকে অধিকার দেওয়ার অধিকার আমি কাউকে দেইনি। আজকে নিশির এনগেজমেন্ট। এই 1 সপ্তাহে আদি শামু কেউ কারো সাথে কথা বলেনি। এমনিতেও নিশির এনগেজমেন্ট নিয়ে সবাই বিজি ছিল। শপিং, প্ল্যানিং এসব নিয়ে সামান্তা নিশির সাথে বিজি ছিল। আদি আর শামুর দেখা হয়ে গেলেও দুজন দুজনকেই এড়িয়ে গেছে। এমন ভাব কেউ কাউকে চেনেই না বা দেখেইনি। বাড়িতেই এনগেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই কনের নিশির জন্য অপেক্ষা করলেও আদির দুচোখ সামান্তাকে খুঁজছে। সামান্তা নিশ্চয়ই আজ সেজেছে। ওকে আগে কখনো সাজে দেখেনি, তাই ওকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। হঠাৎই আলো নিতে গেল। সিঁড়ির উপর লাইটের আলো পড়ছে। দুজন পরী ধীর পায়ে হেঁটে হেঁটে আসছে, যেন মাত্রই আকাশ থেকে নেমে এসেছে। সেই পরী দুজন নিশি আর শামু। নিশি সামনে, শামু পিছনে। আদি হা হয়ে দেখছে, ঘোর লাগা চোখে দেখছে। হায়, মেয়ে মার যাবা! নিশি মেজেন্টা কালার লেহেঙ্গা পরেছে, তাতে ডার্ক মেজেন্টা কালারের পাথর পুঁথির কাজ। শামু পরেছে পিঙ্ক কালারের মধ্যে গ্রিন আর গোল্ডেন কালারের পাথর পুঁথির কাজ। চুলগুলো সামনে ফুলানো বেনি করা, বেনির উপর মতির মালা, ছোট ছোট ফুল, ভারী গয়না, ভারী মেকআপ, 2 হাতে মেহেদি। নিশি আর শামুর সেম সাজ। নিশিই বলেছে দুজনেই সেম সেজে সবাইকে কনফিউজড করে দিব। দুজনকেই অসাধারণ লাগছে, সৌন্দর্য যেন উপচে পড়ছে। সামান্তার অনেক আনইজি লাগছে। এর আগে কখনো এমন পার্টি অ্যাটেন্ড করেনি। চারদিকে আলোর ছড়াছড়ি, তাক লাগানো ডেকোরেশন, কত নামিদামি মানুষজন, সব মিলিয়ে আনইজি লাগছে। আদি সামান্তাকেই দেখছে, পলক নিতেও ভুলে গেছে। নিচে নামতেই সবাই এগিয়ে এলো ওদের দিকে, স্টেজে নেওয়ার জন্য। নিশি সামান্তার হাত চেপে ধরল। কি হলো আপু? তুই আমার সাথে যাবি। আমি ওখানে গিয়ে কি করব? আমি জানি না, তুইও আমার সাথে বসে থাকবি। সামান্তা নিশির সাথেই গেল। স্টেজে উঠতেই একটা ছেলে বলে উঠল, জয়, তোর বউ কি ইনি না উনি? সামান্তা মুচকি হেসে নিশিকে দেখিয়ে বলল, নিশিতা আপু। ছেলেটি বলল, সরি, আসলে সেম সাজ, তাই কনফিউজড ছিলাম। সামান্তার কেন জানি হাসি পাচ্ছে। নিশি যা বলেছিল তাই, অনেকেই কনফিউজড হচ্ছে, হেসেই ফেলল। ইটস ওজে, নিশিতা আপু ইচ্ছে করেই এমন করেছে। ও আচ্ছা, আমি রাজ্জয়ের কাজিন। আপনি? আমি সামান্তা নিশিয়াপুর। থেমে গিয়ে বলল, কাজিন। আদি দূর থেকে সামান্তাকে দেখছে। হঠাৎ করেই ওর চকলেটের মতো চেহারাটা হাওয়া হয়ে গেল।
সামান্তাকে রাজের সাথে গল্প করতে দেখে ওর রাগ হচ্ছে। সামু নিশির পাশেই বসে গেল। আংটি বদলের পর সবাই ডান্স ফ্লোরে যাচ্ছে। রাজ সামান্তাকে ডান্সের জন্য বলে। সামান্তা না করে দেয়। রাজ বলে, কেন? আপনার সাথে ডান্স করলে আমাকে মানাবে না? আমি কি দেখতে এতটাই খারাপ? না, তা হবেন কেন? আমার এমনিতেই ভালো লাগছে না। নিশি সামুকে একপাশে নিয়ে বলে, সামু, ডান্স কর, ভাইয়াকে জ্বালানোর ভালো উপায়। কিন্তু কোনো কিন্তু না, কেউ আপত্তি করবে না, কারণ আমাদের সোসাইটিতে এসব পান্তা ভাত। না করিস না, যা। সামান্তা এমনিতেই আদির উপর রেগেছিল, তাই রাজি হয়ে গেল। আদি সামান্তাকে রাজের সাথে ডান্স ফ্লোরে দেখতে পেয়ে মাথায় যেন আগুন ধপ করে জ্বলে গেল। বোনের এনগেজমেন্টটাই কিছু বলতে পারছে না, নয়তো সামান্তাকে শিক্ষা দিয়ে দিত। ওয়াইনের বোতল নিয়ে চুমুক দিল, এক চুমুকে সবটা শেষ করে ছুঁড়ে ফেলে দিল। সামান্তা একা এক জায়গায় বসে আছে, তখনই রাজ এসে পাশে বসল। সামান্তা নড়ে চড়ে বসে। একা বসে আছেন যে? এমনি। কি করেন আপনি? পড়াশোনা? হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ার। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাহ। জি। সামান্তা কথা বলতে গিয়ে অন্যদিকে চোখ পড়তেই দেখে আদি এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। আদিকে খুব কিউট লাগছে, একদম চকলেট বয়। এমনিতেই সুন্দর, আজ একটু বেশিই সুন্দর লাগছে। সামান্তা ক্রাশ খেল, কিন্তু ওর দৃষ্টি দেখে ক্রাশ খাওয়ার কথা ভুলে গেল। ওর দৃষ্টি দেখে ওর কলিজা শুকিয়ে গেল। খুক খুক করে কাশতে লাগল। রাজ, আমি পানি খেতে যাচ্ছি, বাই। বলেই সামান্তা কেটে পড়েছে। সিঁড়ি দিয়ে উঠে নিশির রুমের দিকে যাচ্ছে। এটাই আপাতত ওর জন্য সেফ জায়গা। নিশির রুমে গিয়ে পানি খেতেই ঠাস করে দরজা লাগানোর শব্দে ঘুরে দাঁড়াল। আপনি? কেন? কাকে আশা করেছিলে? ওই ছেলেকে? সামান্তার দিকে আগাতে আগাতে। সামান্তা পিছাতে পিছাতে বলল, না মানে, আপনি আমার দিকে কেন আগাচ্ছেন? বর তার বউয়ের দিকে কেন আগায়? মানে। দেয়ালে ঠেকে গেল, অসহায়ভাবে আদির দিকে তাকালো। আদি বাঁকা হেসে ওর একদম কাছে চলে গেল। সামু খিচে দাঁড়িয়ে আছে। আদি বাঁ হাতে সামুর কোমরের ডান পাশে হাত রাখে। সামান্তা কেঁপে ওঠে, আদির দিকে অসহায়ভাবে চেয়ে আছে। আদি কোমরের হাত এক টানে ডান পাশে নিয়ে চেপে ধরে, সামান্তাকে বুকের সাথে মিশিয়ে নেয়। একজনের নিঃশ্বাস অন্যজনের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সামান্তা কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? বুঝতে পারছো না? বলেই সামান্তার গালের পাশের চুলগুলো কানের পিছে গুজে দিল। সামান্তা বারবার ওর ছোঁয়ায় কেঁপে উঠছে, চোখ বন্ধ করে ফেলল। আদি ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, যেন আজ তো একটা ডল, আদির ডল। আমি তো পুরো সময় তোমাকেই দেখে যাচ্ছি। বলেই আদি ওর ঠোঁটে আঙুল ছোঁয়াল। শামু কিছু বলতে যাবে, তখনই আদি ওর ঠোঁটের ওপর আঙুল রেখে বলল, শশ। সামন্তা আর কথা বলতে পারছে না, পারে তো কেঁদে দেয়, কিন্তু কাঁদতেও পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আদি টুপ করে ওর গালে একটা কিস করে। সামন্তা বড় বড় চোখ করে আদির দিকে তাকায়, পলক যেন পড়ছেই না, ফ্রিজ হয়ে গেছে। তা দেখে আদি মুচকি হেসে ওর ঠোঁট থেকে আঙুল সারিয়ে বলল, একসাথে এত ডোজ নিতে পারবে না, তাই আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। তোমার লিপস্টিকটা নষ্ট করতে চাই না। আর এত মানুষের মধ্যে ঠোঁটে লিপস্টিক নিয়ে ঘুরলে আমাকে লোকে কি বলবে? এটা পরের বার। সামন্তা গালে হাত দিয়ে কাদো কাদো হয়ে বলল, আপনি কাজটা ঠিক করেননি। তুমি কি বাবাকে বলবে? বলো, চলো আমিও তোমার সাথে যাই। শশ। আদি সামন্তার মুখের সামনে গিয়ে ফিসফিস করে বলল, আদির অধিকার আদায় করে নেয়, তোমার ওপর শুধু আমার অধিকার। আপনি কি কিছু খেয়েছেন? এমন গন্ধ। হ্যাঁ, একটু, তবে হুঁশে আছি। কেন খেয়েছি জানো? তোমার জন্য। তুমি ওই ছেলেটার সাথে এত কি কথা বলছিলে, আর ডান্স করছিলে কেন? তুমি শুধু আমার সাথে ডান্স করবে। চলো এখনই ডান্স করবে। বলেই আদি সামন্তার হাত ধরে ডান্স করতে রুমের মাঝখানে নিয়ে এলো। সামন্তা কোনো উপায় না পেয়ে ওর সাথে ডান্স করছে, না করলে আবার কি না কি করে। সামন্তার আদির সাথে ডান্স করতে ভালোই লাগছে, আদির প্রতিটা নিঃশ্বাস ছোঁয়া অনুভব করছে। তখনই আদির ফোন বেজে উঠল। হাতে ফোন নিয়ে দেখে বাবা ফোন করেছে। রিসিভ করে, বাবা, আমি এখনই আসছি। শামুর দিকে চেয়ে বলল, নিচে চলো, মেহমানরা চলে। আপনি আগে যান। আদি সামন্তার কাছে গিয়ে কিছু বোঝার আগেই অন্য গালে কিস করে মৃত্যু হেসে বেরিয়ে গেল। শামু আবারও ফ্রিজড হয়ে গেল, দুগালে হাত দিয়ে। গতকালই নিশির এনগেজমেন্ট ছিল। সব মেহমানরা চলে গেলেও আদির ফুপ্পি আয়েশা খান থেকে গেছেন। উনি নাকি কিছুদিন ভাইয়ের বাসায় থাকবেন। গভীর রাত, সামন্তা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে।
আকাশে রূপালী চাঁদের সাথে অসংখ্য তারার আলোয় ভরপুর। চাঁদের আলোয় কেমন চারদিক চকচক করছে। আকাশের শুভ্র নির্মল মেঘ চুপটি করে আছে। শামু চাঁদের আলো গায়ে মেখে দূর প্রান্তে দেখছে। সামনের রাস্তায় অসংখ্য আলো জ্বলছে। এই শহর কতটা ব্যস্ত তা জানান দিচ্ছে ওই রাস্তাটা। ছুটে চলার যেন শেষ নেই। এত রাত্রেও মানুষ কিংবা যানবাহনের থামা নেই। সবাই ছুটছে নিজের গন্তব্যে। শামুর ভীষণ মন খারাপ। কিছুক্ষণ আগেই বাবা মা আর ভাইয়ের সাথে কথা বলেছে। তাদেরকে খুব মিস করছে ওই বাড়িটাকে, যেখানে ওর শৈশব কৈশোর কাটিয়েছে, যেখানে প্রতিটি কোণায় তার পদচিহ্ন। মিস করছে নিজের ঘরকে, যেখানে মিশে আছে হাজারো স্মৃতি। নিজের গ্রাম, যেখানে রোজ বিকেলে বন্ধুদের সাথে ছুটে বেরিয়েছে, দস্যিপনা করেছে। মিস করছে কলেজের বন্ধুদের, যেখানে শুধু তার রাত চলত। এসব ভাবতেই সামন্তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দিন দিন যেন এই শহরের মাঝে নিজেকে হারিয়ে ফেলছে। নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। শহরটাই এমন, এখানে পা রাখার সাথে সাথে নিজের কোমলতা হারিয়ে কঠোরতায় রূপ নেয়। কঠোর না হলে বাঁচতে পারবে না। এই ইটপাথরের মাঝে যেন সব চাপা পড়ে যাচ্ছে, সমস্ত অনুভূতি, অস্তিত্ব সব। এখানে যে ভালো নেই তা নয়, সবার ভালোবাসা পেয়েছে, তবুও দিন শেষে নিজেকে নিঃসঙ্গ, একা লাগে। সামান্তাকে এখন আদির বিহেভিয়ারগুলো প্রচুর ভাবায়। বুঝতে পারে না কি চায় ছেলেটা। মাঝে মধ্যে মনে হয় ভালোবাসে, আবার মাঝে মধ্যে ওর কনফিউশন বেড়েই চলেছে। না বুঝে আগানো ঠিক হবে না, পরে নিজেকেই পস্তাতে হবে। সামান্তা গতকালের ঘটনার পর আদির কাছ থেকে দূরে থাকে। আদিকে আজ পর্যন্ত বুঝতে পারল না। মাঝে মধ্যে হেসে হেসে মজা করে, খ্যাপায়, আবার হুট করেই চেঞ্জ, রেগে আগুন হয়ে যায়। প্রচণ্ড জেদি, আর তার চেয়ে বেশি ভাবায় ও নিজের কথাই ভাবে। নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অন্যকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, নিজেরটা হলেই চলবে। শামু এসব ভাবছিল, তখনই সার্ভেন্ট এসে ডাক পাঠায়। ম্যাম, আপনাকে ডিনারের জন্য ডাকছে। আসছি। শামু ভাবনার জগৎ থেকে বের হয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। ডাইনিংয়ে সবাই বসে খাচ্ছে। শামু কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আদির মা, বাবা, ফুপ্পি। আদির ফুপ্পিকে শামুর পছন্দ হয়নি। মহিলা অনেক অহংকারী, কিভাবে যেন কথা বলে, শামুকে পছন্দই করে না। কেন করবে? শামুর বাবার তো প্রতিপত্তি নেই, তাহলে কেন মাথায় করে রাখবে? নিশি ফোন হাতে হাসতে হাসতে চেয়ার টেনে বসল। তা দেখে আদি বলল, কি রে, মাথা গেছে নাকি? পাগলের মতো হাসছিস কেন? আমার কথাটা শুনলে সবাই হাসবে। কি হয়েছে জানিস? আদির বাবা আগ্রহের সাথে বলল, তা কি হয়েছে বল, আমিও শুনি। নিশি হাসতে হাসতে বলল, শামু। আদি ভ্রু কুচকে পাঠাল। সবাই আগ্রহের সাথে নিশির দিকে চেয়ে আছে। জয়ের এক কাজিন আছে রাজ, গতকাল এসেছিল। ও ক্যানাডায় ইঞ্জিনিয়ার। শামুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হা হা হা। কথাটা শুনে শামু বিষম খেল। আদির হাত থেকে কাটা চামচ প্লেটে পড়ে টুম করে শব্দ হল। আহনাফ চৌধুরী মেয়ের কথায় হেসে দিল। নিশি আবারও হেসে বলল, ওরা ভেবেছে শামু আমার কাজিন, অবিবাহিত। ও যে আমার ভাবি সেটা ভাবতেই পারেনি। কি করেই বা বুঝবে? শামু তো বাচ্চা একটা মেয়ে। আমাকে যখন জয় বলেছে, আমি হাসি থামাতেই পারছিলাম না। আহনাফ ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুমি তো আদরই করো না, দেখেছ? ওর জন্য তোমার চেয়ে ভালো ছেলে সম্বন্ধ এসেছে। সময় থাকতে কদর না করলে পস্তাতে হবে। আদি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেয়ার টেনে খাওয়া ছেড়ে চলে গেল। আদির ফুপ্পি বলল, ভাইয়া, তুমি কি বলো তো? ছেলেটা খাওয়া ছেড়ে উঠে গেল। এসব না বললেই কি হতো না? ওই ছেলের পছন্দ হয়েছে বলে আদির তবে তা তো নয়, মাঝখান থেকে না খেয়ে চলে গেল। 2-1 দিন না খেলে কিছু হয় না। শামুরও খাওয়ার ইচ্ছে নেই। ডাইনিং ওভারটেক করে নিজের রুমে চলে গেল। আজকাল শামুর কোনো কিছুই ভালো লাগে না। ভার্সিটি, কোচিং, বাসা, কোনো কিছুই ভালো লাগে না। কী সব ভাবনার মধ্যে ডুবে থাকে। নিশির সাথেও আগের মতো আড্ডা দেয় না। কেমন চঞ্চলতা হারিয়ে গেছে। লিভিং রুমে বসে বসে পড়ছিল, কিন্তু মন বসাতে পারছে না। তাই বই নিয়ে নিজের রুমে যাচ্ছে। আনমনে কী সব ভাবছে, তখনই ধাক্কা খেল। সামনে থাকা মানুষটাকে দেখে আঁতকে উঠল। তার হাতের ফোনটা ফ্লোরে পড়ে গেছে, আর তিনি চোখ পাকিয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে।
তিনি হলেন আদির ফুপ্পি আয়েশা খান। তিনি তার লন্ডনে বাসরত মেয়ের সাথে কথা বলছিলেন, আর তখনই শামুর সাথে ধাক্কা লাগে আর ফোনটা ফ্লোরে পড়ে যায়। সামান্তা ফোন তুলে দেখে ফোনের এক কোণা ফেটে গেছে। এটা দেখে উনি ভীষণ ক্ষেপে যায়। এমনিতেই শামুকে দেখতে পারে না, তার উপর ধাক্কা দিয়েছে, ফোন ভেঙেছে। তিনি গজগজ করতে করতে আচমকা সামান্তার গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারে। সামান্তার গাল মনে হচ্ছে ফেটে যাচ্ছে। বাবা মা কখনো ওর গায়ে হাত তোলেনি, মার খাওয়ার অভ্যাস নেই। গালে হাত দিয়ে অবাক হয়ে ছলছল চোখে চেয়ে আছে। উনি যে ওকে থাপ্পড় দিতে পারে সেটা ভাবতেই পারেনি, ভেবেছিল হাজারটা কথা শোনাবে। আয়েশা খান কড়া গলায় বলল, চোখ কি আকাশে রেখে হাঁটো যে মানুষ চোখেই পড়ে না? তা পড়বে কিভাবে? গ্রাম থেকে এসে রাজপ্রাসাদে উঠেছে, পাখা গজিয়েছে না, এখন আর কাউকে চোখে পড়বে নাকি? লো সোসাইটির মানুষের এই সমস্যা, বড় কিছু পেলেই উপরে পড়ে, মাটিতে পাই পড়ে না। এখানে কিসের জন্য পড়ে আছো শুনি? বেয়াদব মেয়ে, গায়ের ওপর এসে পড়ে। বলেই তিনি সামনে হাঁটা দিল। সামান্তা গাল ধরেই দাঁড়িয়ে আছে। তারপর চারদিকে চেয়ে চোখ মুছে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে কাঁদতে লাগল। আর ওর খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে কাউকে জড়িয়ে একটু হাও মাও করে কাঁদতে পারত। আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ফর্সা গালে 4 আঙুলের ছাপ স্পষ্ট। এ অবস্থায় বাইরে বেরোয়াও মুশকিল। তখনই আহনাফ চৌধুরী দরজায় নক করল। কে? আমি। তাড়াতাড়ি ডাইনিংয়ে এসো, অপেক্ষা করছি। গতকাল খাওনি, আজ আর তা হবে না। আসছি। এখন কি করবে? এই গালের ডাক কিভাবে সরাবে? জ্বালাও করছে খুব। মুখে পাউডার মেখে নিল, তারপর গালের ওপর চুল এনে রাখল। রুম থেকে বের হতেই আদির ডাক। সামান্তা, এদিকে এসো, কথা আছে। সিরিয়াস ভঙ্গিতে। এই লোক আর ডাকার সময় পেল না, আর এমন সিরিয়াস লাগছে কেন? কি করব? যাব না, কি করি? তাড়াতাড়ি। আসছি। শামু ওর সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু মুখটা একটু কাত করে রাখল, নিজেকে লুকানোর চেষ্টা আর কি। আদির মেজাজ খারাপ হয়ে গেল, সামান্তা ওর দিকে তাকাচ্ছে না তাই। গালের ওপর এমন চুল এনে রেখেছ কেন? বিশ্রী লাগছে। বলেই এক টানে হাত দিয়ে চুল সরিয়ে দিতেই সামান্তা ব্যথায় আহ করে উঠল। আদি হকচকিয়ে গেল। সরি, লেগেছে, আমি বুঝতে পারিনি। ওর গালে হাত রাখতেই সামান্তা ভয়ে মুখ ঘুরিয়ে ফেলল, তারপর নিজের হাতে গাল ঢেকে ফেলল। আদির কেমন সন্দেহ হলো, কি এমন হলো যে এত ব্যথা পেল, আবার সরেও যাচ্ছে? দেখি এদিকে ঘুরো। সামান্তা গালে হাত দিয়েই রেখেছে। আদি টান মেরে ওর হাত সরিয়ে দিয়ে আটকে ওঠে। কিছুক্ষণ গালের দিকে চেয়ে রইল। সামন্তাই সব কি? শামু আমতা আমতা করে বলল, মানে অ্যালার্জি প্রবলেম। তুমি আমাকে বোকা পেয়েছ? এটা অ্যালার্জি? কে মেরেছে বলো? আশ্চর্য, আমাকে কে মারবে? ঝাঝালো গলায় বলল। আমি তো সেটাই জানতে চেয়েছি, কে মেরেছে? সামান্তা শান্ত স্বরে বলল, বললাম তো কেউ মারেনি। আদি বুঝতে পারল ও স্বীকার করবে না। ওকে টানতে টানতে ডাইনিংয়ের সামনে নিয়ে গেল। সামান্তা বাধা দিচ্ছে, কিন্তু শুনছে না। রাগে আদির শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। সামন্তাকে এই বাড়ির কেউ মারতে পারে সেটাও বিশ্বাসই করতে পারছে না। ডাইনিংয়ে নিশি, আদির বাবা, মা, ফুপ্পি বসে আছে। ডাইনিংয়ের সামনে গিয়ে সামন্তাকে নিয়ে দাঁড়াল। তারপর শান্ত গিলায় জিজ্ঞেস করল, সামন্তাকে কে মেরেছে? আহনাফ চমকে উঠল। কি বলছিস আদি? সামন্তাকে কে মেরেছে মানে? আদি সামন্তাকে সামনে নিয়ে গাল দেখাল। তিনিও অবাক। সামন্তা সবার আদরের, কে মারবে? শামু কে মেরেছে? বাবা কেউ মারেনি, অ্যালার্জি। আদি ধমক দিয়ে বলল, একদম মিথ্যা বলবে না। সত্যি না বললে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আদি আবার ওনাদের দিকে চেয়ে বলল, আমি জানতে চাই কে মেরেছে। আহনাফ নিশির দিকে চাইল। নিশি ইশারায় মানা করল। আদির মাও মানা করল। সবাই তখন আয়েশা খানের দিকে চাইল। তিনি মাথা নিচু করে আছে। আয়েশা খান কাচুমাচু করে বলল, ভাইয়া, ও আমাকে ধাক্কা দিয়ে ফোন ফেলে দেয়, তাই রাগ উঠে গিয়েছিল। তাই বলে তুই ওকে মারবি? কি অদ্ভুত কথা! ও এ বাড়ির বউ। আদি বলল, ছি ফুপ্পি, তুমি এতটা নিষ্ঠুরতম কাজ কি করে করলে? ধাক্কা নিশ্চয়ই ইচ্ছে করে দেয়নি। তুমি এভাবে মারতে পারলে? ও ইচ্ছে করেই। ফুপ্পি, সামন্তা এতটা বেয়াদব নয়। বড়দের ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিবে? তোমার সাথে ওর কি শত্রুতা যে ও তোমাকে ফেলে দিবে? আদি, আমি বুঝতে পারিনি এত জোরে লাগবে। বুঝতে পারোনি? কিন্তু থাপ্পড়ের দাগ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ক্ষোভ ছেড়েছ। তোমাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু তার মানে এই নয়।
সামন্তার সাথে খারাপ বিহেভিয়ার আমি মেনে নিব। এই ছেলে আবার এত বউ পাগল কবে হলো? ফুপ্পি মনে মনে বলছে। আমি তো বলছি, তোমার আর বলা লাগবে না। নেক্সট টাইম আমি আমার ওয়াইফের গায়ে ফুলের টুকাও সহ্য করব না। সবার উপেসে বলছি। শামু কিছু বলতে যাচ্ছিল, তখনই আদি আবার থমকে উঠে। তোমাকে না চুপ থাকতে বলেছি। আদি সার্ভেন্টকে আইস প্যাড নিয়ে ওর রুমে আসতে বলল। ফুপু সাথে সাথেই ফুসফুস করতে করতে খাবার টেবিল ত্যাগ করল। বাকিরা আদির কথা শুনে স্তব্ধ। আদির বাবা মৃদু হেসে বলল, যাক, আমার ছেড়ে তবে লাইনে এসেছে, বউকে প্রোটেক্ট করছে। আদি সামান্তাকে ওর রুমে নিয়ে বসালো। তারপর রাগান্বিত সুরে বলল, সামান্তা, তোমাকে দেখে তো অবলা নারী মনে হয়নি। আজ যা করলে তুমি, শেম অফ ইউ। এই তোমার নীতি? নাকি তোমার যত রাগ আর ঘৃণা আমার ওপর, তাই আমার ওপর সব ঝাড়ো, বাকিদের সাথে ঠান্ডা? সামান্তা মাথা নিচু করে আছে। ও চায়নি কোনো ঝামেলা হোক, তাই কিছু বলতে চায়নি, চুপ ছিল। কিন্তু ঝামেলা তো একটা হয়েই গেল। এই মেয়ে, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেছো? চিৎকার করে সামান্তা কেড়ে দিল। এই প্রথম সামান্তাকে কাঁদতে দেখল। এত শক্ত একটা মেয়ে কাঁদছে। আদি এটা মেনে নিতে পারছে না। ওর কান্না দেখে আদির বুকে মোচড় দিয়ে ওঠে। হঠাৎ সামান্তাকে বসা অবস্থায় জড়িয়ে ধরল। সামান্তাও বাধা দেয়নি, ও নিজেও জড়িয়ে ধরল। ওর কাউকে প্রয়োজন ছিল জড়িয়ে ধরে কাঁদার জন্য। আদিকে জড়িয়ে ধরেই কাঁদছে। সার্ভেন্ট দরজায় এসে নক করতেই আদি সামান্তাকে ছেড়ে দিল। আইস প্যাক এনে গালে কিছুক্ষণ রাখে, তারপর ওষুধ লাগিয়ে দিল। সামান্তা বারবার আদির দিকে আর চোখে তাকাচ্ছে। সামান্তার বর্তমানে আদিকে খুব আপন মনে হচ্ছে। আদি ওরে হাত ধরে বলল, চলো ডিনার করবে। সামান্তাকে নিয়ে নিচে এলো। দুজনে একসাথে বসেই ডিনার করল। সামান্তা চুপচাপ খেয়ে উঠে গেল। সামু বিছানায় শুয়ে ভাবছে, উনি কি আমাকে ভালোবাসেন নাকি মোহ? নিশি বাবার সামনে দাঁড়িয়ে আছে। বাবা, একটা কথা ছিল। বলো। বাবা, জয় একটা পার্টি দিয়েছে দেশে ফিরা উপলক্ষে, ওর ফ্রেন্ডস কাজিনদের নিয়ে। আমাকে, ভাইয়া আর সামুকে যেতে বলেছে। তো যাও। নিশির মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? কেন নয়, তোমার হবু বর, যেতেই পড়ো। আদিকে জানিও, সামুকে সাথে নিয়ে যেও। মেয়েটার এমনিতেই মন খারাপ। আচ্ছা। নিশি আদিকে বলেছে, কিন্তু তার নাকি অন্য কাজ আছে, সে যাবে না। সামান্তা আর নিশি রেডি হয়ে পার্টিতে গেল। সামু যেতে চায়নি, কিন্তু সবার জোড়াজুড়িতে বাধ্য হয়েছে। পার্টিতে ওদের ভালোভাবেই ওয়েলকাম করেছে। জয় নিশি আর সামান্তার সাথে কথা বলে ওদের ড্রিঙ্ক দিতে বলে। জয় ওর ফ্রেন্ডসদের ওয়েলকাম করছে। নিশি আর সামু বসে আছে। তখনই রাজ এলো। নিশি সামুকে ইশারা করল। হাই বিউটিফুল গার্লস। হাই। নিশি, আমি আসলে সামান্তাকে সরি বলতে এসেছি। সামান্তা একটু এদিকে আসবে প্লিজ, 2 মিনিট কথা বলতে চাই। নিশি যেতে বলল। সামান্তা, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না তুমি ম্যারিড। আসলে আম্মুর তোমাকে দেখে খুব পছন্দ হয়েছে, আর আমিও তোমার সাথে ওই দিন কথা বলেছিলাম, আম্মু দেখেছে। তাই বিয়ের কথা বলে, তোমার সাথে কথা বলে তোমাকে ভালোই মনে হয়েছে। তাই প্লিজ সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, ভুল হতেই পারে। আসলে ওই দিন তোমার সাথে তোমার হাজবেন্ডকে একবারও দেখিনি। আর তাছাড়া তুমি নিশিতা ভাবির কাজিন পরিচয় দিয়েছিলে। কেন দিয়েছিলে? আসলে আমাদের বিয়ে হলেও আমাদের সম্পর্ক তেমন নয়, তাই আর কি। মানে? সামান্তা চুপ করে আছে, আর কিছু বলতে চাইছে না। রাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বুঝতে পেরেছি, আজ কেউ সাথে আসেনি। এতে বোঝাই যায়। যাই হোক, সরি। তুমি আমাকে ক্ষমা করেছ? জি। আমরা কি বন্ধু হতে পারি? মানে কম্পিউটার ল্যাপটপজনিত কোনো প্রবলেম হলেই আমি আছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউ নো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমার নাম্বারটা রাখো। সামান্তার ওর নাম্বার নেওয়ার একটুও ইচ্ছে নেই, কিন্তু মুখের উপর নাও করতে পারছে না। কি হলো, ফোন বের করো, নয়তো কিভাবে নেবে? সামান্তা ভদ্রতা দেখিয়ে ফোন বের করে ডায়াল লিস্ট বের করতেই রাজ ফোন কেড়ে নিয়ে নিজের নাম্বার তুলে নিজের নাম্বার ডায়াল করে শামুর নাম্বারও নিয়ে নিল। সামান্তা হতবাক। কিছু বলার আগেই ফোন দিয়ে চলে গেল। সামান্তা মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে। নিশির কাছে গিয়ে সব জানালো। নিশি বলল, বাদ দে, না তুই ওকে ফোন দিবি না ও দিবে। আদি ড্রাইভ করছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছে। হঠাৎই গাড়ি চালানো থামিয়ে দেয়। ও নো, এ আমি কি করেছি? শামুকে একা যেতে দিয়েছি। ওখানে তো সেই রাজ না বাজ আসবে। আর তাছাড়া কত ছেলেরে আসবে। শামুর সেফটি নিয়ে টেনশন হচ্ছে। কেন যে গেলাম না? আদি, তুই নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস। আদি তাড়াতাড়ি ফোন বের করে শামুকে ফোন দিল। শামু একা একা বসে আছে। তখনই ফোন বেজে উঠল। হ্যালো।
আমি আদি। বলুন। পার্টি শেষ? কিছুক্ষণ পরেই শেষ হবে। ওকে শোনো, যতক্ষণ আছো নিশির সাথে থাকবে। ওকে দেখার লোক থাকলেও তোমার দেখার কেউ নেই, তাই তুমি নিশির সাথেই থাকবে। ওখানে সব ইয়াং ছেলেরা এসেছে, সো বি কেয়ারফুল। সাবধানে থাকবে। কোনো সমস্যা হলেই আমাকে ফোন দিবে, আমি আশেপাশেই আছি। এক নিঃশ্বাসে কথাগুলো আদি বলল, তারপর জোরে নিঃশ্বাস নিল। শামুর হাসি পাচ্ছে, তবুয়া নিজেকে সামলে বলল, আচ্ছা, আর ওই রাজ না বাজ তার থেকে দূরে থাকবে, নয়তো ওই দিনের কথা মনে আছে? মনে আছে। তালে তালে বলে ফেলল। আদি বাঁকা হেসে বলল, কি মনে আছে? হায় হায়, তালে তালে কি বলে ফেললাম? না, কিছু মনে নেই। তাই ঠিক আছে, বাসায় আসো, মনে করিয়ে দিব। সামান্তা ঢুক গিলে বলল, রাখছি। আদি হাহা করে হেসে দিয়ে বলল, বাই, তাড়াতাড়ি এসো। সামান্তা ফোন রেখে বড় বড় শ্বাস নিচ্ছে। আজ যে রাজের সাথে আমার কথাই নয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, সেটা জানলে আমাকে আস্ত খেয়ে ফেলবে।